হাই ফোকস, আপনারা দেখছেন টিম এবং আমি শাশ্বত। এবং ফর দ্য ফার্স্ট টাইম টিমের মধ্যে প্রথম একটা জিনিস আসতে চলেছে যেটা এর আগে টিম কখনোই করেনি। সেটা হচ্ছে গিয়ে ট্রেলার রিভিউ। ট্রেলার রিভিউ অনেক সময় আমরা করব ভেবেছি, কিন্তু আজকে কেন করতে বাধ্য হলাম, কেয়া হো গায়া কি ল্যাপ করলো কোনে, ফাইনালি ট্রেলার রিভিউ কার দি। আজকে এরকমই একটা ট্রেলার বেরিয়েছে এবং 11টা 1-এর সময় বেরিয়েছে। সেটা হচ্ছে গিয়ে আদিত্যদারের ধুরান্দারের সিকুয়েল ধুরান্দার 2, ধুরান্দার দ্য রিভেঞ্জ। তো কেমন হলো এই ট্রেলার? এই ভিডিওটা আপনারা দেখতে চাইলে প্লিজ চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকে এটা আমি প্রথম দিকেই বলে দিলাম, কারণ শেষের দিকে যখন বলি আমি নিজেও জানি না আপনারা কতজন শোনেন। তো ধুরান্দারের ট্রেলার কিরকম হলো এই রিভিউতে এটাও ডিসকাশন হবে, তাছাড়া স্টোরিটা কোন দিকে যেতে পারে সেটাও ডিসকাশন হবে। এবং ধুরান্দার তো শুধুমাত্র একটা ছবি নয়, ভারতের ক্ষেত্রে তো এটা একটা একটা জেনারেল ছবি হয়ে থাকেনি, এটা একটা ডিসকোর্সের জায়গায় চলে গেছে। এটার বিরোধিতা যেরকম হয়েছে, এটার সমর্থনও সেরকম হয়েছে এবং দুপক্ষরই মারাত্মক রকম উগ্রতা দেখা গেছে। তাছাড়াও ধুরন্ধর এই মুহূর্তে দাঁড়িয়ে একটা পপ কালচার যেটাকে বলে সেটার একটা পার্ট হয়ে গেছে। কিরকম ভাবে? এই যে ডে ওয়ান অ্যাজ এ স্পাই ইন পাকিস্তান, এটা একটা মিম টেমপ্লেট। অন্যদিকে পিক ডিটেলিং বাই আদিত্যদার, এটাও একটা মিম টেমপ্লেট। এরকম জায়গায় চলে গেছে। তাছাড়া ক্রিটিকদের ওপর অ্যাটাক হয়েছে এবং ধুরান্দার প্রথম ছবি, যেটা কোভিডের পরবর্তীকালীন এই পোস্ট কোভিড সময়ের মধ্যে দিয়ে সাউথকে ডাইরেক্টলি হারিয়েছে। সাউথ একটা বড় ব্যাপার, বাট কান্নার ইন্ডাস্ট্রি কেজিএফ এর পরে ইয়াস পর্যন্ত তার ছবি পেছাতে বাধ্য করেছে। তো ধুরান্দার কিন্তু এরকম একটা ইভেন্ট। তো সেই ধুরান্দার 2 ট্রেলার কিরকম লাগলো, ফার্স্টে যদি এটাই দেখি, ট্রেলারটা আমার ব্যাপক লেগেছে। ধুরান্দার 1-এর ট্রেলারও আমার দারুণ লেগেছিল। ধুরান্দার 1-এর ফিল্মের ছবিটার আমি অনেক জিনিস ভুলে গেছি হয়তো, কিন্তু ট্রেলারের আমার এখনো মনে আছে বিট টু বিট, যে প্রতিটা ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন কিভাবে হয়েছিল। এবং এই ট্রেলারটা ধুরান্দার 1-এর ট্রেলারের লেভেলে গেছে কিনা দ্যাট ইজ ডিবেটেবল, মেবি হয়তো যায়নি। বাট এই ট্রেলারটাও মারাত্মক স্টাইলাইজ এবং আদিত্যদার কিন্তু জাস্ট ইনফরমেশন বেস করে নিজের বক্তব্য যেটা, সেটাকে পুশ করতে থাকে না। সে ফিল্ম মেকিং টেকনিকের মধ্যে দিয়ে নিজের বক্তব্যগুলোকে আস্তে আস্তে তুলে ধরে এবং সেটাকে সে ফিল্মটাকে আগে প্রায়োরিটাইজ করে। তো এই ছবিটার মধ্যেও, এই ট্রেলারটার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি বেসিক্যালি, তো এই ট্রেলারটার মধ্যেও মিউজিকের সাথে সাথে এক একটা সিনকে কাটা হয়েছে এবং শাশ্বত সাজদেবের মিউজিক ধুরন্ধর 1 ফিল্মের ক্ষেত্রে, ধুরন্ধর ট্রেলারের ক্ষেত্রে এবং ধুরন্ধর দ্য রিভেঞ্জ সেটার ক্ষেত্রেও শাশ্বত সাজদেব একটা বড় ফ্যাক্টর হতে যাচ্ছে। যেরকম নেলসন বা লোকেশ তারা হচ্ছে অনিরুদ্ধকে ছাড়া মানে ইনকমপ্লিট, তেমনি এই ধুরন্ধর কিন্তু শাশ্বত সাজদেবের মিউজিক এবং যে এডিটার, তাদের দুজনের কাজ ছাড়া জাস্ট ইনকমপ্লিট। তো এই ট্রেলারটা সেই জায়গা থেকে খুব ভালো। তাছাড়া রণবীর সিংকে যেভাবে দেখতে পাচ্ছি, রণবীর সিং তো একজন নিঃসন্দেহে খুব ভালো অভিনেতা। প্রচুর খারাপ ছবি, যেরকম একটা খারাপ ছবির উদাহরণ বলি, যে জায়েশ ভাই জোরদার বলে একটা ছবি ছিল, সেই ছবিটাতেও রণবীর সিং ভালো পারফর্ম করেছিল। তো এই ছবিতে রণবীর সিং এবং এই পার্টে বিশেষ করে আমরা রণবীর সিংকে আরও বেশি দেখতে পাবো। আগের পার্টটা তো বেসিক্যালি ডেভেলপ করছিল স্টোরিটা কি, সেটার মিলিউটা কি, এবং সেখানে মেইন ক্যারেক্টার যার ওরা ফার্মে একেবারে সবাই ভিজে গেছিল সেটা ছিল হচ্ছে গিয়ে অক্ষয় খান্না, মানে রেহমান ডাকাইত। এইবার কিন্তু রণবীর সিংকেও আমরা দেখতে পাবো। তাছাড়া সঞ্জয় দত্তের মধ্যে এই ওল্ড টক্সিক সোয়াগটা আগে থেকেই ছিল, সেটাও আছে। অর্জুন রামপালকে কিরকম লাগবে তাকে দেখতেও বিরাট ইন্টারেস্টেড। বাট ট্রেলারটার মধ্যে ওরা কিন্তু বিরাট কিছু রিভিল করে দেয়নি, মানে যে সেকেন্ড পার্টটা কোন কোন জিনিস নিয়ে, সেখানে খালিস্তানি মুভমেন্টটা কিভাবে দেখাবে সেটাও দেখায়নি, বা ভেতরে কি কি হচ্ছে, কোন দিকে স্টোরিটা যেতে পারে সেটা যে ডাইরেক্টলি সব বলে দিয়েছে ওরকম নয়। আমরা আমাদের মতো করেই ভাবার চেষ্টা করব। বাট এই ছবিটার মধ্যে কি উস্কানি নেই? ভাই উস্কানি অবভিয়াসলি আছে। এখানে 2 ধরনের বেট খেলা হয়, যেটা আমি আরো ডিটেলসে এই লাস্টের দিকে, ভিডিওটা লাস্টের দিকে ডিসকাস করব। বাট এখানে রেজ বেট তো আছে, মানে হচ্ছে গিয়ে যে তোমার ভেতরের যে ক্ষোভ সেটাকে উস্কানো, সেই জিনিসটা তো আছেই। তাছাড়া ডাইরেক্ট মানে ট্রেলারটা যে ডায়লগটা দিয়ে শুরু হচ্ছে যে হিন্দু বহুতই ডারপো কম হয়, এবং তারপরে কিন্তু ওই সিনটাকে আরেকবার রিপিটে চালাচ্ছে লাল করে দিয়ে। এই জিনিসটার মধ্যে উস্কানি অবশ্যই রয়েছে। এরকম নয় যে এটা কখনো ঘটেনি বা এটা কেউ কখনো বলেনি, কিন্তু এই জিনিসটাকে যখনই তুমি প্রাধান্য দিচ্ছ সেটার মধ্যে একটা উস্কানি থাকছে। এবং ভাই কোথায় ডারপোক কম আমি তো বুঝতে পারি না। এখন বাঙালিদেরও দেখি সবাই নিজের ফেসবুকের বায়ের মধ্যে লিখে রাখে হিন্দু শের, হিন্দু বাঘ, হিন্দু বীর। সেদিন একজন দেখছিলাম আদাব গল্পটাকে সিলেবাস থেকে তোলার জন্য বলছিল, সেও নিজেকে হিন্দু বীর বলে রেখেছে। তো কোথায় ডারপোক? এত যখন সরবে বলছো তাহলে তো ডারপোক হওয়ার কথা নয়। বাট ধুরন্ধর কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্টি মুসলিম ফিল্ম বলা যায় না। মানে ধুরন্ধর 1 যেটা ছিল সেটা কিন্তু অ্যান্টি মুসলিম বা অ্যান্টি পাকিস্তান ছবি ছিল না, এটা অনেকে বলে। কিন্তু আমায় একটা কথা বলুন, ধুরন্ধর 1 দেখার পর আপনারা সবচেয়ে বেশি সেলিব্রেট কাকে করেছেন? রেহমান ডাকাত ক্যারেক্টারটাকে। রেহমান ডাকাত ক্যারেক্টারটা মানে বাই রিলিজিয়ন কোন ক্যারেক্টার থেকে আসছে এবং বাই দেশ ওটা কোন দেশ থেকে আসছে? যে লোক চূড়ান্ত ধুরান্ধর বিরোধী, সেও পর্যন্ত তার স্টোরিতে ফুস ফুস টানা টাটা এইগুলো তার স্টোরিতে লাগিয়েছে। তো ওইটা ছিল যেটা, সেটা হচ্ছে বিজেপি বা এই মুহূর্তে যারা দেশ চালাচ্ছে তাদের যে রাষ্ট্রনীতিটা, যে ঘর মে ঘুষে গাবি মারে গাবি এ নায়া ভারতে, ধুরন্ধর অ্যাকচুয়ালি এই যে বিজেপির যে রাষ্ট্রবাদ যে নীতিটা
সেই নীতিটার প্রচার করে। এটা এই দিক থেকে প্রপাগান্ডা। এটা কিন্তু অ্যান্টি পাকিস্তান প্রপাগান্ডা সেই সেন্সে নয়। এটা মোর অফ প্রো বিজেপি বা প্রো ন্যাশনালিস্টিক সেই প্রপাগান্ডার মধ্যে পড়ে, যেটাকে জিঙ্গোইজমও বলা যায় কিছুটা। কিন্তু ধুরন্ধর 1-এর শেষেই আমি একটা ভয় পেয়েছিলাম যে 2-তে প্রপাগান্ডার মাত্রাটা বাড়তে চলেছে, এবং আজকে ট্রেলার দেখেও আমার সেটাই মনে হলো। ট্রেলারটা যেভাবে শুরু হয়েছে এবং এই স্টোরিটাও আস্তে আস্তে যেদিকে যাওয়ার কথা, তাতে এই বদলাগুলো এবার নেবে। ধুরন্ধর 1-এ তো জায়গাটা ডেভেলপ করেছে, হামজা কি করে ঢুকছে। এবার তো শুধু হামজা নয়, এবার জাসকিরাত সিং রাঙ্গি এবং তারা কি করে তাদের মানে রণবীর সিং কি করে তার বদলাটা পূরণ করছে, ভারত কি করে ওর মধ্যে দিয়ে বদলাটা নিচ্ছে, সেই জিনিসটা যত বাড়বে তার মধ্যে দিয়ে কিন্তু এই রাষ্ট্রনীতিটার প্রচারও হবে। সেই দিক থেকে এটা ডেফিনেটলি প্রপাগান্ডা। আমি যদি বলি যে এটা প্রপাগান্ডা নয়, সেটাও একটা মিথ্যে কথা বলা হবে। বাট আদিত্যধর কিন্তু বিবেক আগ্নেয়ত্রী নয়। সে কিন্তু কিছুমাত্র সুবিধা নেয়ার জন্য এই ছবিটা বানাচ্ছে এরকম নয়। আদিত্যধরের এর আগে একটা লম্বা স্ট্রাগল আছে বলিউডে। সে অনেককে অ্যাসিস্ট করেছে, তার স্টোরি আইডিয়া নিয়ে বহু লোক ছবি বানিয়েছে, এবং এই ফিল্মটার পেছনে উড়ি যে পরিমাণ সাকসেস ছিল, উড়ির পরে কিন্তু ও চাইলেই পরপর ছবি বানাতে পারতো, যেরকম সাকসেসফুল ডিরেক্টররা অ্যাকচুয়ালি করে। বাংলাতেও আপনারা দেখতে পাবেন যে যেই একটা ছবি হিট হলো, বছরে 3-4 ফাট ফাট ফাট। আদিত্যধর কিন্তু সেই পথটা দিয়ে এগোয়নি খুব একটা। আদিত্যধর 4-5 বছর সময় দিয়েছে, নিজের টাকা লাগিয়েছে, নিজের দাদার থেকে টাকা নিয়েছে, রণবীর সিং এবং আদিত্যধর মিলে এই ছবিটার বাজেট জোগাড় করেছে এবং তারপর গিয়ে রিলিজ করেছে। এবং ধুরন্ধর দেখলে একটা জিনিস তো বোঝা যায় যে একটা ডিরেক্টরের ঠিক কোন লেভেলের কনভিকশন থাকতে পারে এই স্টোরিটার প্রতি। এবং এটা কিন্তু ধুরন্ধরের ক্ষেত্রে ব্যাকফায়ারও করে, ফার্স্ট পার্টের ক্ষেত্রে কিন্তু ব্যাকফায়ার করেছিল কিছু কিছু জায়গায়। ছবিটা কতটা সেলফ ইন্ডালজ সেটা কিন্তু দেখা গেছিল। যাই হোক, এই ছিল আমার ট্রেলার নিয়ে বক্তব্য। ট্রেলারটা আমার এন্টারটেনিং লেগেছে, খুবই ব্যাপক স্টাইলাইজড এডিটিং হয়েছে, দুর্দান্ত একটা, মানে ট্রেলার এডিট যেরকম হতে হয় এটা এক্স্যাক্টলি সেরকম ট্রেলার এডিটিং হয়েছে। বাট তার সাথে এটাও কথা যে এরকম নয় যে এটা প্রপাগান্ডা ছবি নয়। এবং আদিত্যধর নিজে বিশ্বাস করো এই প্রপাগান্ডাটা। এটা নিয়ে অনুরাগ কাশ্যপ একটা পোস্টে লিখেছিল যে এর যদি তুমি বিরোধী হও, ইউ ক্যান হ্যাভ এ ডিবেট উইথ হিম, তাই না? এটা নিয়ে ডিবেট করতে পারো, কিন্তু তাতে কি এই জিনিসটা কাটিয়ে দিতে পারো যে এই ছবিটা কিরকম, এই ছবিটা স্টাইলাইজ এডিটিং টেকনিক এই সমস্ত জিনিস কি কাটাতে পারো? আমি পার্সোনালি কাটাতে পারি না। আমার মনে হয় না যে ক্রিটিক সে পুরো ছবিটার ঊর্ধ্বে গিয়ে শুধু রাজনীতিটা নিয়ে জাজ করলো। মানে হতেই পারে যে কারোর ক্ষেত্রে রাজনীতিটা ফিল্মের আগে প্রাধান্য পেলো, কারণ তারা হয়তো অ্যাক্টিভিস্ট বা তাদের দর্শনটা সেরকম। আমার ক্ষেত্রে মনে হয় ক্রিটিকের কাজটা ওই একদম দাড়িপাল্লার দুদিকে মাঝখানে দাঁড়িয়ে থাকার মতো, যেখানে ফিল্মটাও জাজ করবে সে, রাজনীতিটাও জাজ করবে সে, এবং সেই অনুযায়ী সে একটা ভার্ডিক্টে পৌঁছাবে। মানে বেঙ্গল ফাইলসকে আজকে যে পরিমাণ খিস্তি করব এবং এই ছবিটার যে পরিমাণ রিজেকশন দরকার, বা কেরালা স্টোরি 2 এর মতো ছবি যেগুলো আনরিসার্চড, ভুল ভাল যা পেরেছে, জাস্ট একটা হাওয়া চলছে বলে সেটাকে একটু ময়াম্মাকে ময়দা বানিয়ে দিলাম, সেই ব্যাপারটা না করে আদিত্যধর যেটা করে সেটাতে তার কনভিকশন আছে। দ্যাটস ওয়াই আদিত্যধরের ছবি তার রাজনীতিটার সাথে সমর্থন না করলেও তার ছবিটাকে দেখা যায়, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা যায়। এটা পার্সোনালি আমার মনে হয়। এইবার আসে স্টোরি প্রেডিকশানে, যে এই স্টোরিটা কোন কোন দিকে যেতে পারে। যদিও ট্রেলারে এমন কিছু রিভিল করে দেয়নি, মোটামুটি পুরনো সিনগুলোকেই চালিয়েছে, তাছাড়া অ্যাকশন সিনগুলোকে দেখিয়েছে। ফার্স্ট পার্ট যদিও এতটা অ্যাকশন বেস ছিল না, স্টোরিতে বেসিক একটা জিনিস তো বোঝাই যাচ্ছে, এই পার্টে অ্যাকশনটা এর চেয়ে আরও বাপ লেভেলের হবে, আরও হাই লেভেলে যাবে। দেন আরও যেটা সহজেই বোঝা যাচ্ছে, যেটা আগের পার্টেই আমরা বুঝে গেছিলাম, যে হামজা অর্থাৎ জাসকিরাত সিং রাঙ্গি, তার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কি, সে কিভাবে এই লাইনে এলো, সেই গল্পটাকেও যেন দেখায়, এবং এই গল্পটাকে দেখানোর দরকার। এই পার্টের ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি ওখানে আটকে আছে। যেরকম ফার্স্ট পার্টে হামজা ঢুকছে, ওই জায়গাটাকে পরিচিত করাচ্ছে এবং ওখানের গ্যাং কিভাবে ওয়ার্ক করে সেটা দেখাচ্ছে, ডেভেলপমেন্ট ছিল। তেমনি এই ক্ষেত্রে এটা ডেভেলপমেন্ট হবে, জাসকিরাত সিং রাঙ্গির স্টোরিটা, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া হামজা এবার গ্যাংয়ের মাথা হয়ে যাবে এবং একটা টাইমের পরে মেজর ইকবালের কাছে রিভিল হয়ে যাবে। এবং আমার সব প্রশ্ন মাথার মধ্যে এই জায়গা থেকেই শুরু হচ্ছে, যে এই যে মেজর ইকবালের কাছে রিভিল হয়ে গেল, তারপরে মেজর ইকবাল অর্থাৎ অর্জুন রামপালের ক্যারেক্টারটা এতটা খুঁখার, সে কি গতি করে এবং এই জায়গা থেকে কি হামজা বেরোবে নাকি সে পাকিস্তানেই থাকবে, এই জিনিসগুলোই দেখার। মানে এইটুকুই স্টোরি প্রেডিকশন করতে পেরেছি। এই বাদে যদি বলি, এর মধ্যে ছোট ছোট ডিটেলিং আরও অনেক থাকবে, বাট যেহেতু অ্যাকশন সিন দেখিয়েছে সব ডিটেলিং ধরতে পারবো না। অনেকেই বলবে বারে সাহেব এখানে ওখানে খুঁজে পাওয়া গেছে। ইভেন আজকে দুপুরবেলা একটা পোস্টও দেখলাম, বারে সাহেব সালমান খান, সেটা ছবি তুলে একজন দেখিয়ে দিচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে সেটা সালমান খান নয়, তাও দেখিয়ে দিচ্ছে। যাই হোক, বাট ওভারঅল 18 তারিখ প্রিভিউ তো 18 তারিখই চলে এসছে। আই হোপ আমরা 18 বা 19 কোনো একটা দিন সেই রিভিউটা নিয়ে আসবো, আপনারা দেখবেন ছবিটা কীরকম হয় সেটাই দেখার। এন্টারটেনমেন্টের মাত্রা বাড়বে, অ্যাজ এ ফিল্মের মাত্রাও বাড়বে, প্রপাগান্ডার মাত্রাটাও কি বাড়বে, ওটাই দেখার বিষয় হবে। আমার মনে হচ্ছে বাড়বে, সেটা এবার দেখা যাক। এই যে বিজেপির যে পররাষ্ট্র নীতিটা, বারবার বিজেপি বলতে গেলে এত গাঁড় ফাটে কেস খেয়ে যায়, কোথায় ভিডিও উড়ে যাবে। যাই হোক, এই যে যে পার্টি দেশ চালাচ্ছে তাদের যে পররাষ্ট্র নীতিটা, সেটার প্রপাগান্ডাটাও কতটা বাড়ে ওটাই দেখার, নাকি এবার ডাইরেক্ট অ্যান্টি পাকিস্তান অ্যান্টি মুসলিম ওই ন্যারেটিভে চলে যায়,
সেটাও দেখার মতো একটা বিষয় হবে। বাট এই ছিল আমাদের ওভারঅল ট্রেলার রিভিউ উইথ স্টোরি প্রেডিকশন এবং কিছু কথাবার্তা প্রপাগান্ডা নিয়ে। তো এই বাকি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফার্স্টে যখন বলতে গেছি বলে অভ্যেস নেই, সাবস্ক্রাইবের কথাটা বলিনি, সাবস্ক্রাইব করবেন, কমেন্টও করবেন। টাটা।